প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আমার সাথে। রসের জগৎ রসায়নে। রসায়ন সত্যি একটি রসালো সাবজেক্ট যদি তুমি বুঝে পড়ো। আমি আশা করব প্রতিটা অধ্যায় ভালো করে বুঝে সময় নিয়ে পড়লে তোমার কাছে রসায়নের রসগুলো মধুর বলেই মনে হবে। আর যদি ভালো করে বুঝে না পড়ো তাহলে রসের আয়ন হয়ে যাবে কষের আয়ন, দ্যাট ইজ কষায়ন। আশা করি রসের আয়ন রসায়নে পরিপূর্ণ হবে। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইতিপূর্বে আমরা রসায়নের ষষ্ঠ ক্লাসে এমসিকিউ গুলো শেষ করেছি। তো আজকে আমরা রসায়নের সৃজনশীল প্রশ্নগুলো শেষ করতে পারলে আমাদের অধ্যায়টা শেষ হয়। চলো প্রথমে সৃজনশীল প্রশ্নে দেখতে পাচ্ছ, প্রথমে যে সৃজনশীল প্রশ্নে আমরা যদি আসি, তোমাদের বই 34 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন শুরু হয়েছে। প্রথমে 1 নাম্বার, ক ব্যাপন কাকে বলে? ইতিমধ্যে পড়ার সময় বা এমসিকিউতে আমরা বিভিন্নভাবে ব্যাপন নিয়ে কথা বলেছি। আশা করি এটা আলোচনা করার দরকার পড়বে না, তবু সংক্ষিপ্ত করে বলি। একটি যে কোনো পদার্থ কঠিন, তরল, বায়বীয় যে কোনো পদার্থের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে। তাহলে এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াই হচ্ছে ব্যাপন। তো আমরা সৃজনশীল পড়ার সময় এটা ভালো করে সংজ্ঞা আকারে পড়েছি, তোমরা আশা করি এটা পারবে। খ নাম্বার, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? এটা আমাদের এমসিকিউ এর মধ্যে আলোচনা হয়েছে, তবু আগে বলি তোমাদেরকে, আগে কি বের হবে নাকি ছড়িয়ে পড়বে? সিলিন্ডারের, তোমরা নিশ্চয়ই সিলিন্ডার চেনো, রান্নার কাজে সিলিন্ডার। যদি না জেনে থাকো, গাড়ির গ্যাস ঢোকায় যে সিলিন্ডার, সেটাও চিনতে পারো। আর এখন তো অনেক বাসায় সিলিন্ডার আছে, কাজেই সিলিন্ডারের আইডিয়া তোমাদের থাকতেই পারে, না থাকলে কোনো বন্ধুর বাসায় গিয়ে দেখে নিবে। তো সিলিন্ডারের থেকে যে গ্যাসটা প্রথমে আগে বের হয়, বের হওয়াটা হচ্ছে নিঃসরণ, আর ছড়িয়ে পড়াটা ব্যাপন। বুঝতেই পারতেছো কোনটা আগে হবে? আগে কি গ্যাস বের হবে নাকি ছড়িয়ে পড়বে? বের না হলে ছড়াবে কোথায় বা কিভাবে ছড়াবে, তাই না? তাহলে অবশ্যই বের হবে আগে, তারপরে ছড়াবে। তাহলে সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলে আসা, এটা বের হওয়াটা, এটাকে নিঃসরণ বলে। আর ছড়ায় পড়াটাকে ব্যাপন বলে। তাহলে আমরা কি বলতে পারি, কোনটি আগে ঘটে? তাহলে নিঃসরণই আগে ঘটে। আশা করি বুঝতে অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় প্রশ্ন করো। 3 নাম্বার, তাপমাত্রা বাড়তে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? কারণ ব্যাখ্যা করো। তাপমাত্রা বাড়তে থাকলে কোনটা সবার আগে বাষ্প হবে? আচ্ছা, কি কি আছে আমরা একটু দেখে নিই। আয়োডিন মিশ্রিত খাবার লবণ, খাদ্য লবণ। তোমরা খাবার লবণের তোমরা সংকেত তো জানো, তাই না? খাবার লবণের সংকেত কি বলো, জানো তো? খাবার লবণের রাসায়নিক নাম কি সেটা জানা আছে? খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, তাই না? খাবার লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আর তার সাথে কি দেওয়া আছে? আয়োডিন মেশানো আছে, যোগ আছে, আয়োডিন মিশ্রিত খাবার লবণ। দেখতে পাচ্ছ আশা করি। তাহলে প্রথম ক নাম্বার পাত্রে সোডিয়াম ক্লোরাইড, আয়োডিন যুক্ত সোডিয়াম ক্লোরাইড। আর দ্বিতীয় পাত্রে বালি ও গ্লুকোজ, বালি গ্লুকোজ। গ্লুকোজ তো চেনো, আমরা আলোচনা করছি পড়ার সময়। গ্লুকোজের সংকেত কি মনে আছে তোমাদের? না থাকতে পারে, আমি গ্লুকোজের সংকেতটা লিখে দিচ্ছি আবার, যদি মনে না থাকে আর কি। আর মনে থাকলে তো অসুবিধা নেই, মনে থাকলে তো আছেই। যাদের মনে নেই তারা একটু মনে করার চেষ্টা করো। C6H12O6, C6H12O6। আশা করি তোমাদের এটা
মনে থাকার কথা। আচ্ছা, C6 ও 6টা এখানে আবার চলে গেছে। C6 H12 ও 6, তোমরা কি মনে করতে পারতেছো এটা? আচ্ছা, যাই হোক, এগুলো লিখতে গেলে আর একটু সময় লাগবে। C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। বালি একটি জটিল যৌগ। তোমরা বালি চেনো নিশ্চয়। বালি আর গ্লুকোজ দুটো মেশানো আছে। আর এই প্রশ্নটাকে আমরা একটু দেখে নিই, এখানে কি বলছে ওরা। তাপমাত্রা বাড়াতে থাকলে, তাপমাত্রা যদি আমরা বাড়াই, ওরা প্রশ্ন করছে যেটা, তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? সবার আগে বাষ্প হবে। এখানে দেখো, বালিকে তাপ দিলে এটা বাষ্প হতে অনেক সময় লাগবে, এটা সহজে বাষ্প হয় না, কারণ এটার গলনাঙ্ক অনেক বেশি। এই যে বালি আর গ্লুকোজ দুটো মেশানো আছে। বালি প্রায় 1400 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা আস্তে আস্তে গলতে থাকে, কাজে এটা তাপমাত্রা অনেক বেশি, এত তাপমাত্রা সহজে তৈরি করা মুশকিল। গ্লুকোজ এটা খায় মানুষ, এটার গলনাঙ্ক অনেক বেশি, এটা সহজে বাষ্প হবে না। খাবার লবণ, এটারও গলনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম? 801 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক, অর্থাৎ 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড গলতে শুরু করে। তাহলে আয়োডিন বাকি রইল। আমরা আয়োডিনের কথা পড়ে আসছি ঊর্ধ্বপাতনের মধ্যে। তাপ দিলে এই পদার্থটি, আয়োডিন পদার্থটি তরল না হয়ে সরাসরি বাষ্প হয়ে যায়। তাহলে এখানে প্রশ্ন, সবার আগে বাষ্পীভূত কোনটা হবে? আয়োডিনই সবার আগে বাষ্পীভূত হবে, কারণ এটা ঊর্ধ্বপাতিত বস্তু। ঊর্ধ্বপাতিত বস্তুর বৈশিষ্ট্য তুমি পড়েছো সেখানে। এটার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক একেবারে কাছাকাছি, তাপ দিলে তরল না হয়ে সরাসরি বাষ্প হয়ে যায়। আশা করি বুঝতে অসুবিধা হবে না। ক পাত্রের উপাদান ও খ পাত্রের উপাদানগুলিকে পৃথকীকরণের একই পদ্ধতি ব্যবহার সম্ভব কিনা? ক পাত্রের উপাদানে সোডিয়াম ক্লোরাইড আর আয়োডিন আছে, আর খ পাত্রে বালি আর গ্লুকোজ আছে। বলছে পৃথকীকরণে একই পদ্ধতি ব্যবহার সম্ভব কিনা। পৃথকীকরণ কি বুঝছো? এই সোডিয়াম ক্লোরাইড আর আয়োডিন, এই দুইটার থেকে সোডিয়াম ক্লোরাইড আর আয়োডিন আলাদা করে ফেলা। না, আয়োডিন আলাদা হবে, আবার সোডিয়াম ক্লোরাইড আলাদা হবে, মানে দুইটা সেপারেটলি আমরা আলাদা আলাদা করে নেব। সোডিয়াম ক্লোরাইড সেপারেট করে নেব, আবার আয়োডিনে আলাদা করে নেব। আবার এখানেও ঠিক তাই, বালি আলাদা করে নেব, গ্লুকোজ আলাদা করে নেব। এতে একই পদ্ধতি ব্যবহার সম্ভব কিনা। আচ্ছা, প্রথমে চলো এটা একটু দেখে নিই, এটা আলোচনা করে নিই, এটা কিভাবে আলাদা করব। এখানে সোডিয়াম ক্লোরাইড আর আয়োডিন যদি আলাদা করতে হয়, এখানে তাপ দিতে হবে। তাপ দিলে কি হবে? এই আয়োডিনটা সহজে বাষ্প হয়ে যাবে। তাপের ফলে আয়োডিন খুব দ্রুত বাষ্প হয়ে যাবে। কেমন? কারণ আয়োডিন উদ্বেগী পদার্থ, তাপের ফলে। তাহলে এটা এই পাত্রে রেখে যখন আমরা এটা যখন তাপ দেব, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে আমাদের আয়োডিনটা যখন উপরে চলে যাবে, এখানে একটা ঢাকনা দিয়ে দেবো উপর দিয়ে যখন ঢাকনা দেব, তাহলে ওই ঢাকনা থেকে আয়োডিন গুলো জমা হয়ে থাকবে উপরে। আমরা পরবর্তীতে এটাকে ঠান্ডা করে ওখান থেকে উপরে ঢাকনাটা থেকে আমরা আয়োডিনটা আলাদা করতে পারবো। বুঝতে পেরেছ আশা করি। আর পাত্রের তলার মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা জমা হয়ে থাকবে। তাহলে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আয়োডিনকে সহজে আলাদা করে নিতে পারবো। প্রথমে তাপ দেব, তাপ দিলে আয়োডিন বাষ্প হয়ে এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এটার উপরে আমরা এখানে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনার মধ্যে গিয়ে জমা হবে। পরে এটা ঠান্ডা হলে সেখান থেকে আমরা আয়োডিনকে সেপারেট করে নিতে পারবো। আর এদিকে বালি আর গ্লুকোজ কি করে আলাদা করা হবে? এটা দেখো, এটাতে তাপ দিলে এটা বালিও বাষ্প হবে না, গ্লুকোজও বাষ্প হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে যে কাজটা করতে হবে, এখানে এডিশনাল পানি যোগ করতে হবে।
পানির সংকেত তোমাদের জানা আছে নিশ্চয়, H2O। এখানে পানি যোগ করো, পানি যোগ করলে পানির দিয়ে এটাকে গুলে ফেলবো দুইটাই। গুলে ফেলার পরে তারপরে যে কাজটি করব সেটা হলো, এটা কিছুক্ষণ 3-4 ঘন্টা বসিয়ে রাখলে এই পাত্রের তলার মধ্যে, এই পাত্র করতে পারি, অন্য পাত্র করতে পারি, এই পাত্রের তলার মধ্যে এইখানে তলায় বালিগুলো জমা হয়ে বসে থাকবে। আবার উপরে আরেকটা স্তর হবে, এই উপরের স্তরের মধ্যে যেটা হবে সেটা বলি। এই উপরের স্তরটার মধ্যে তোমার, এই উপরের স্তরটায় গ্লুকোজ মিশ্রিত পানি হবে, জমা হয়ে থাকবে। এই যে উপরে এই স্তরটার মধ্যে পানি আর গ্লুকোজ মিলে থাকবে উপরের স্তরটাতে। এবার তাহলে কি হলো, তলার মধ্যে সমস্ত বালিগুলো জমা হয়ে থাকলো তলায়, আর উপরের স্তরটার মধ্যে কি হলো, এই উপরের এই যে, তাহলে আমি স্তরটা এখানে 2 ভাগ করে আবার একটু দেখাই তোমাদের। 2টা স্তর, একটা স্তর, একটা স্তর। তাহলে নিচের স্তরটার মধ্যে সমস্ত এগুলো বালি, আমরা এখান থেকে বালিটাকে আলাদা করে নিতে পারবো। আর এই উপরের স্তর যেটা তোমার উপরের স্তর, এই যে উপরের স্তর, এই স্তরটার মধ্যে কি কি আছে তাহলে? এই স্তরের মধ্যে আছে, কি কি আছে? পানি আর গ্লুকোজ আছে, গ্লুকোজ মিশ্রিত পানি। তারপর যে কাজটি করব, গ্লুকোজ মিশ্রিত পানিটাকে আলাদা করে নিতে হবে। আলাদা করে আরেকটা পাত্রে ঢেলে নেব। এখান থেকে কি কি থাকলো সেখানে? পানি আর গ্লুকোজ থাকলো। কিছু বালির থাকতে পারে, একটু গোলা হতে পারে, একটু সেকে নেব। সেকে নিলে একদম সুন্দর পানি পাওয়া যাবে। এই পানিটার মধ্যে গ্লুকোজ আর পানি থাকবে। তারপর আমি তাপ দেবো। তাপ দিলে পানি কি হয়ে যাবে? পানিটা বাষ্প হয়ে যাবে, গ্লুকোজটা তলার মধ্যে আলাদা হয়ে জমা হবে। তাহলে খেয়াল করো, এই দুটা প্রক্রিয়া, এই দুটোর থেকে আমরা যে পদার্থগুলো আলাদা করে নেব, তাহলে এটা একই পদ্ধতির ব্যবহার সম্ভব কিনা? এটা কি পদ্ধতি এক হলো? না, এক হলো না। তাহলে এই পদ্ধতিটা এক হলো না। আমরা কারণ সহ দিলাম, তোমাদের ব্যাখ্যা করলাম। তাহলে এইভাবে তোমরা বলবে যে এটা দুইটা পদ্ধতি, দুই রকম। এটা হলো উদ্যোপাতন, আর এই প্রক্রিয়াটা এর মধ্যে প্রথমে কি করছিলাম, পানি দিয়ে প্রথমে এটাকে বালিগুলো মিশিয়ে ফেললাম, তারপর তারপর সেকে আমরা গ্লুকোজ আর পানিকে আলাদা করলাম। তারপরে সেটাকে তাপ দিলাম, বাষ্প করলাম, পানি বাষ্প হয়ে গেল, পানিটাকে আলাদা করে ছেড়ে দিলাম। তারপর তলার মধ্যে আমরা কি পেলাম? গ্লুকোজটা পেলাম। তাহলে দুটো পদ্ধতি দুই রকম, একরকম হলো না। ওই পদ্ধতিটা আমরা পরিস্রাবণ বলি। যে প্রক্রিয়া আলাদা করলাম এটাকে পরিস্রাবণ বলি। আশা করি 1 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তারপরে যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। 2 নম্বর, নিঃসরণ কি? নিঃসরণ কি? সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কোনো পদার্থ যদি বেরিয়ে আসে, চলে আসে, এটাই নিঃসরণ। এটা আমরা পড়ানোর সময় আমরা অধ্যায় যেগুলো আলোচনা করছি সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, কাজেই 1 নম্বর প্রশ্নের জন্য এখানে 1 নম্বর প্রশ্নের জন্য এইটুকুই যথেষ্ট। খ নম্বর, একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন? আচ্ছা, প্রথমে তোমাকে গলনাঙ্ক কি স্ফুটনাঙ্ক কি এটা জানতে হবে। গলনাঙ্কটা হলো কি? তাপমাত্রা স্থির রেখে কঠিন থেকে তরল হওয়া। যে তাপমাত্রায় কঠিন থেকে তরল হয় এটাকে আমরা গলনাঙ্ক বলি। আর স্ফুটনাঙ্কটা কি? তাপমাত্রা স্থির রেখে কোনো তরল পদার্থ তরল থেকে সম্পূর্ণ বাষ্প হয়ে যায়। যে তাপমাত্রায় বাষ্প হয়, তরল থেকে বাষ্প হয়, সেটা স্ফুটনাঙ্ক। তাহলে কঠিন থেকে তরল হবে, তরল হতে যে আন্তঃআণবিক শক্তি ছিন্ন করতে হয়, তরল থেকে বায়বীয় পদার্থে পরিণত হতে আন্তঃআণবিক শক্তি ছিন্নটা নিশ্চয়ই একরকম হবে না। তাহলে তাপমাত্রা, এই জন্য বিভিন্ন প্রকার তাপ দিতে হয়। তো এই ভিন্ন হওয়ার কারণটা তাহলে এখানে নিহিত আন্তঃআণবিক শক্তির পার্থক্য হয়। কারণ গলনাঙ্ক তো কঠিন থেকে তরল হবে, কঠিন থেকে তরল করতে যে তাপটা লাগবে অণুগুলিকে আন্তঃআণবিক শক্তি ছিন্ন করতে, তরল থেকে বায়বীয় হতে সেখানে অণুগুলোর আন্তঃআণবিক ছিন্ন করতে একই তাপ লাগবে না। আশা করি উত্তরটা পেলে এই কারণে ভিন্ন হচ্ছে। গ নম্বর, উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো?
আচ্ছা, উদ্দীপকের কি পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে এই পাশে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ নিয়ে ভেজানো তুলা, আরেক পাশে দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ নিয়ে ভেজানো তুলা। তাহলে দুইটা কি হলো, দুইটা মিক্স হলে কি উৎপন্ন হয়? আমরা বিক্রিয়ার সাহায্যে দেখছিলাম, মনে পড়ে, দেখে নিই একটু। যদি এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বাম দিকে রাখছি, নলের বাম দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দেখাই, এই দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ডান দিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুটো যখন মেশানো হয় বিক্রিয়া করে কি হয় দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি, এটা অ্যাসিড আর এটা ক্ষার। তোমরা ক্লাস 8 পড়েছো অ্যাসিড আর ক্ষার এগুলো কি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি কি তৈরি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড একটি লবণের নাম, লবণ, আর পানি H2 পানি উৎপন্ন হয়। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হওয়া, এই প্রক্রিয়ার নাম তোমরা ক্লাস 8 যে পড়েছো মনে করতে পারো? আচ্ছা, মনে করতে না পারলে অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হওয়া এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা প্রশমন বিক্রিয়া। এবং এখানে আরো কিছু ক্যালকুলেশন আমরা এমসিকিউ আনসার করার সময় বা অধ্যায় পড়ার সময় করছিলাম। দেখো HCl এর আপেক্ষিক আণবিক ভর 36.5 আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 35। তাহলে ভর বেশি কার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা বেশি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে। এটা তোমরা আলোচনার মধ্যে আমরা যখন অধ্যায় পড়ছি তখন তোমরা দেখেছো সেটা। আচ্ছা, এখানে তাহলে তোমার প্রক্রিয়াটি কোন ধরনের প্রক্রিয়া, এটা পরিবর্তন ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, পরিবর্তন একটা, আমরা রসায়নের দিকে পরিবর্তনকে, যে কোনো ভৌত বিশ্বে সবকিছু পরিবর্তন আছে, পরিবর্তনগুলিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটি হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে কি হয়? পদার্থের গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক আকার আকৃতি এগুলোর পরিবর্তন হয়। যদি তোমাকে উদাহরণ দিতে বলি তাহলে তুমি বলতে পারবে যে পানিকে বরফ করা, আবার বরফকে পানি করা। শুধু তাপ দিয়ে নিয়ে এই কাজটি করা যায়। পানিকে তাপ দিলে বাষ্প হয়ে যায়, আবার বাষ্প থেকে তাপ নিয়ে ফেললে জমে পানি হবে, পানি থেকে আরো তাপ নিয়ে ফেললে বরফ হবে। আবার একইভাবে উল্টো প্রক্রিয়া ঘটে, যেমন বরফকে তাপ দিলে পানি হচ্ছে, পানিকে তাপ দিলে বাষ্প হচ্ছে। সুতরাং এখানে গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, এটার কম্বিনেশন পানির H2, পানির সংকেত H2। H2 যদি আমি লিখি এখানে তোমাদের সুবিধার্থে একটু বোঝানোর জন্য, 2 ভাগ ভরের হাইড্রোজেন 1 ভাগ ভরের অক্সিজেনের সাথে মিলে পানি উৎপন্ন করে। এটা যে কোনো পানির ক্ষেত্রে এই কথাটি সত্য। আচ্ছা, তাহলে এখানে এই পানি যখন গঠন হয়, এই পানিকে তুমি তাপ দিলে বাষ্প হয়ে যাচ্ছে। বাষ্প হলে H2, বাষ্প হলেও বাষ্পের মধ্যে এই কম্বিনেশনটা ঠিক থাকে। বাষ্পকে ঠান্ডা করো, পানি হবে, একই কম্বিনেশন। পানিকে ঠান্ডা করো, বরফ হবে, একই কম্বিনেশন। কাজেই পরিবর্তনটা বাহ্যিক পরিবর্তন হয়, ভিতরে কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা ভৌত পরিবর্তন বলি। আবার যদি তুমি পানির গঠনটা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে দুটো গ্যাস মিলে পানিটা তৈরি হয়েছে, একটা হাইড্রোজেন গ্যাস আর একটা অক্সিজেন গ্যাস। তোমাদের প্রশ্ন আসতে পারে, গ্যাস তো বায়বীয় পদার্থ, এটা আবার জমে পানি তরল পদার্থ হয় কি করে? আন্তঃআণবিক শক্তি, যদি আন্তঃআণবিক শক্তি পানির আর বাষ্পের এই দুটার মধ্যে আন্তঃআণবিক শক্তি কম কার? বায়বীয় পদার্থের। তাপ দিলে পানিকে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, অণুগুলো দূরে দূরে সরে যায়, ফলে আন্তঃআণবিক শক্তি কমে যায়। এই কারণে বন্ধনটা ছিন্ন হলে বায়বীয় পদার্থ, অণুগুলো দূরে দূরে চলে গেলে দেখা যায় না, কাজে এটা বায়বীয় পদার্থ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ওটা অন্য আলোচনা। আমরা এখানে যেটা পরিবর্তনের কথা বলছি, হাইড্রোজেন, এই হাইড্রোজেন গ্যাসটা এটা দেখা যায় না খালি চোখে।
কিন্তু আছে বায়ুমণ্ডলে, খুবই কম, কিন্তু আমাদের প্রয়োজনে আমরা তৈরি করি। এটা ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয়ে থাকে। হাইড্রোজেন গ্যাস এটি এটা নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। এটা হালকা একটি গ্যাস, খুবই দাহ্য, আগুনের মধ্যে আগুন ধরে যায়, ইত্যাদি গুণ আছে এটা। অপরদিকে অক্সিজেনে দেখো, অক্সিজেন এটা বায়ুমণ্ডলের মধ্যে আছে, যেটা দিয়ে প্রাণীকুল বেঁচে আছে, এটা গ্রহণ করে। আর অক্সিজেন ল্যাবের মধ্যে প্রস্তুত করা হয়ে থাকে, ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় বাণিজ্যিক ভাবে। এটা অদৃশ্য একটা গ্যাস, হাইড্রোজেন অদৃশ্য একটা গ্যাস। তো দুটো অদৃশ্য গ্যাস মিলে এই যে পানিটা গঠিত হলো, পানি কি অদৃশ্য? কি বলো? পানি অদৃশ্য নয়। সুতরাং দেখা যাচ্ছে এই পরিবর্তনটার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের কোনো বৈশিষ্ট্যই বজায় থাকে না। সুতরাং এই ধরনের পরিবর্তনকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। সুতরাং পানির গঠনটা একটি রাসায়নিক পরিবর্তন। এখন আসো তোমাদের আজকের যে আলোচনা, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। এই পরিবর্তনটা কোন ধরনের পরিবর্তন? তুমি কি বলো? এটা কি ভৌত পরিবর্তন হবে? দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড আর একটা ক্ষার মিলে লবণ আর পানি তৈরি হয়ে গেল, সম্পূর্ণ ভিন্ন পদার্থ তৈরি হয়ে গেল। কাজে এখানে পরিবর্তনটা একেবারে স্থায়ী পরিবর্তন। এই ধরনের পরিবর্তনগুলিকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। কাজে এই পরিবর্তনটা আমাদের জন্য রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাটা আশা করি হয়ে গেল। এবার আসো, উৎপন্ন সাদা ধোঁয়া এই প্রান্তের কাছাকাছি উৎপন্ন যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। এই সাদা ধোঁয়াটা, এই যে এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হলো, এটা খেয়াল করো, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অনেকখানি দূরে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেকখানি কাছে। যেখানে হওয়ার কথা সেখানে না হয়ে, মনে করো মাঝামাঝি হলে এখানে হয়তো হইতে পারতো, কিন্তু এখানে না হয়ে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে হয়েছে। এর কারণটা কেন এটা হলো, তার যৌক্তিক কারণ। আমরা যে যৌক্তিক কারণ যদি আমরা একটু দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা ভর এর আগের ক্লাসে হিসাব করছিলাম, 36.5 হচ্ছে এটার ভর। আশা করি ভরের ধারণা তোমাদের আছে। এটার ভর হচ্ছে 36.5, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 35। সুতরাং ভর বেশি HCl এর। যে সকল পদার্থ ভারী হয় এরা সহজে মুভ করতে পারে না, মুভ করতে সময় লাগে। আমরা ব্যাপনী পড়ার সময় পড়ছি, যাদের ভর কম তারা দ্রুত ব্যাপিত হতে পারে, ছড়িয়ে পড়তে পারে, আর যাদের ভর বেশি তারা আস্তে ছড়ায়। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর যেহেতু বেশি, কাজে এটা আস্তে ছড়াবে। আর অপরদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর যেহেতু কম, এটা ছিল এটার তুলনায় কম, কাজে এটা দ্রুত ছড়াতে পারবে, ছড়িয়ে যেতে পারবে। কেমন? তাহলে আমরা যদি এখানে আসি, যৌক্তিক কারণ ব্যাখ্যা করো, তাহলে তুমি ভরগুলো দিয়ে দুইটার এই আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করবে, এটাই যৌক্তিক কারণ। এবারে আসো 3 নম্বর প্রশ্ন। একটি বিকারে কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো। এক্ষেত্রে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো। তোমরা এটা এই যে এখানে দেখেছো একটা গ্রাফে, আর একটা গ্রাফ দেখি, এই যে এখানে দেখি, একটা ঠান্ডা করার গ্রাফ, এই যেটা, এই দেখো, এই গ্রাফটা যদি খেয়াল করো, এই গ্রাফটা যদি খেয়াল করো, আগে এটা একটু দেখে নাও। এখানে -40°C তাপমাত্রার বরফ, এটাকে তাপ দিল, তাপ দিলে এটা বাড়তে 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 দেখো এখানে জিরোতে চলে আসলো। এই দেখো জিরোতে আসলো। জিরোতে আসার পর এখানে যতই তাপ দিচ্ছে, সময় যাচ্ছে, খেয়াল করো সময় এই যে এদিকে সময় যাচ্ছে, আমরা তাপও দিচ্ছি, কিন্তু এখানে তাপমাত্রা বাড়তেছে না। এই বিতে সমস্ত দেখো বরফের গলনাঙ্ক রেখা, এটা গলে যাচ্ছে, বরফটা গলে গিয়ে বিতে গিয়ে সম্পূর্ণ বরফ পানি হয়ে গেল।
আমরা তাপ দেওয়া কিন্তু কন্টিনিউ করছি, তাপ দেওয়া বন্ধ করিনি। বি এর পানিগুলো দেখো গরম হয়ে দেখো তাপমাত্রা বাড়তেছে, আবার বেড়ে একদম 100-তে চলে আসছে। 100 হলো পানির বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক। এখানে পানি ফুটতে শুরু করছে, এই যে পানির স্ফুটনাঙ্ক রেখা। তাপ দিচ্ছি আমরা, কন্টিনিউ তাপ দিচ্ছে, সময় যাচ্ছে, পানিটা বয়েল হচ্ছে। এখানে বয়েল হতে দেখো ডিপ সমস্ত পানি বাষ্প না হওয়া পর্যন্ত একই তাপমাত্রা 100°। তারপরে এদিকে জলীয় বাষ্প হচ্ছে। তাহলে এই রেখাটাই আজকে আমাদের আলোচনা। 3 নম্বর পয়েন্টে আবার আসি, 3 নম্বর প্রশ্ন। পাতন কাকে বলে? পাতন কি সেটা আমরা অধ্যায়ের আলোচনা, আমরা পাতন কি সেটা আলোচনা হয়েছে। তাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে বাষ্প করে বাষ্পকে আবার শীতল করার প্রক্রিয়া, এটার নামই হচ্ছে পাতন। তোমরা বইয়ের শেষে পড়ে নিবে, অধ্যায়ের শেষের দিকে আমরা আলোচনা করেছি এটা। ব্যাপন ও নিঃসরণ বলতে কি বুঝো? এটা 1 নম্বর প্রশ্ন আলোচনা হয়েছে। ব্যাপন কি নিঃসরণ কি, দুইটা আলাদা আলাদা বিষয়। একটা উদাহরণ দিতে পারলে ভালো হয়। উদ্দীপকের ঘটনাকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। তোমাদের গ্রাফটা দেখালাম একটু আগে, যে গ্রাফটা দেখাইছি আবার দেখাবো। আচ্ছা দেখাই আবার। এই গ্রাফটাই আমাদের দেখাতে বলছে। এই যে গ্রাফটা, গ্রাফের মধ্যে মেনশন করে দিবে, চিহ্নিত করে দিবে। এই যে -40 থাকতে হবে কথা নেই। বরফ, আমরা যে ফ্রিজে বরফ রাখি সেটা 0 এরকমই থাকে, 0-র কম খুব একটা থাকে না। তো তুমি -20 থেকেও শুরু করতে পারো, একই কথা। আমাদের মোটামুটি এই লাইনটা দরকার, এবি লাইনটা, গলনাঙ্ক লাইন আর স্ফুটনাঙ্কের লাইন, এই দুইটাই দরকার। এই দুইটাই দেখাতে হবে বলো বেসিক্যালি এখানে। এবং এখানে কি হয়, এ থেকে বি পর্যন্ত কি হয়, সি থেকে ডি পর্যন্ত কি হয়, এটা একটু ব্যাখ্যা করে দিলে হবে। এতে সমস্ত কঠিন বরফগুলো কঠিন থাকে। এটা তাপ প্রয়োগের কারণে তাপমাত্রা না বেড়ে ধীরে ধীরে তরল হয়, বি পর্যন্ত তরল হচ্ছে এবং তাপমাত্রা বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমরা যে তাপটা দিলাম তাপটা কোথায় যাচ্ছে? এই তাপটা কঠিন পদার্থের যে আন্তঃআণবিক শক্তি আছে, অণুগুলো আছে, এগুলিকে তাপটা কি করে, দূরে সরাইয়া দেয়, কম্পন বাড়াইয়া দেয়। কম্পন বাড়ানোর কারণে এটা দূরে সরিয়ে দেয়। কাজে এই তাপটা সেখানে ব্যবহৃত হচ্ছে, কাজ করতেছে, যার কারণে আমরা এখানে তাপমাত্রা বৃদ্ধিটা পাচ্ছি না। ঠিক একই রকম স্ফুটনাঙ্ক লাইনও একই ধরনের ব্যাখ্যা। ঠিক আছে, আমরা আবার যাচ্ছি আজকের আলোচনায়। উদ্দীপকে উল্লিখিত বরফের পরিবর্তে ন্যাপথালিন ব্যবহার করলে কি একই ঘটনা ঘটবে? বিশ্লেষণ করো। বরফের পরিবর্তে ন্যাপথালিন ব্যবহার করো। ন্যাপথালিন হচ্ছে উদ্দপাতিত পদার্থ, কাজে এটা তরল তো হবে না। ন্যাপথালিন ব্যবহার করলে যেটা কি হবে, ন্যাপথালিন তাপ দেব, এটা সরাসরি তরল, এটা বাষ্প হয়ে যাবে। কিন্তু এটাকে তরল করার একটা ব্যবস্থা আছে। তোমাকে ল্যাবে যদি যাও, স্যার দেখাবে তোমাদেরকে। এটা বিকারে নিয়ে, বিকারের মধ্যে একটা টেস্ট টিউব নিয়ে, টেস্ট টিউবে কিছু গুঁড়া ন্যাপথালিন রেখে ও বিকারে পানি রাখতে হবে। পানিটাকে গরম করব, ন্যাপথালিন সেখান থেকে তাপ গ্রহণ করে ধীরে ধীরে তরল হবে, আর বাষ্প হইতে থাকবে, বাষ্প হয়ে যায়। তো ন্যাপথালিন উদ্দপাতিত পদার্থ থেকে তাপ দিলে তরলটা না হয়ে বাষ্প হয়ে যায়। তো বরফের পরিচয় যদি আমরা ন্যাপথালিন ব্যবহার করি, তাহলে আমরা ওই তোমার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুইটা কাছাকাছি হয়ে যাবে। মানে তাপ দিলে তরল হবে, আবার বাষ্প হতে শুরু করবে। কাজে ঘটনাগুলো আমাদের এই যেটা গ্রাফ পেপার, যেখানে আমরা বরফের পানির গ্রাফটা করলাম, ঠিক গ্রাফটা সেরকম হবে না। এই গ্রাফটা তোমার আমি একটু দেখাই আবার। এই গ্রাফটাতে এই যে দুই জায়গাতে পেলে না, তাহলে সেটা এরকম হয়ে যাবে। এই এবিটা গলনাঙ্ক রেখা, আর সিডিটা এইখানে না হয়ে এটা এখান থেকে শুরু হয়ে যাবে। সিডিটা মানে গোলে আবার সাথে সাথে এটার সাথে সাথে আবার বাষ্প হয়ে যাচ্ছে, এটা এরকম হয়ে যাবে। মানে এবি আর সিডি দুইটা কাছাকাছি চলে আসবে। তাহলে আমাদের এই অধ্যায়ের আলোচনা, সমস্ত প্রশ্ন সবগুলো, এবং আমি যেগুলো তোমাদের অ্যাড করে দিয়েছিলাম এমসিকিউ, সেগুলো আলোচনা হয়েছে। আমরা পরবর্তী রসায়ন ক্লাসে, তোমরা দেখতেই পাচ্ছ, 3য় অধ্যায়ে উকি দিচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। তাইলে রসায়নের 2য় অধ্যায়ের এখানেই সমাপ্তি। ভালো থেকো সকলেই।
নিরন্তর শুভেচ্ছা এতক্ষণ শোনার জন্য। এবং অধ্যায়টা আবার ভালো করে পড়ে প্রশ্নগুলো আরেকবার দেখবে, উত্তরগুলিও দেখবে, এমসিকিউ গুলো দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করবে। ঠিক আছে? তো ভালো থেকো সকলেই। রসায়নের জগৎ থেকে তোমাদের জন্য রইল শুভকামনা।